দ্রুজ গোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়া ইসরায়েলি তাণ্ডব, টার্গেটে পরিণত সামরিক হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট ভবন এলাকা। ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ জনের প্রাণহানি, অনেকে নিখোঁজ। ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ব্রিটিশ কর্মকর্তার ভুলে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থী ১৯,০০০ আফগান নাগরিকের গোপন তথ্য ফাঁস, ঝুঁকিতে আবেদনকারীদের জীবন, বলছেন আইনজীবীরা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। দ্রুজ গোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ার রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। টার্গেট করেছে দামেস্কের একাধিক স্পর্শকাতর স্থাপনা। বোমাবর্ষণ হয়েছে সামরিক হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি এলাকা। বুধবারের অভিযানে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে, ৩৪ জন আহত হয়েছে। হামলার শিকার সঈদা সহ সিরিয়ার দক্ষিণাঞ্চলে আরও কয়েকটি এলাকা। সিরিয়ার দামেস্কে সামরিক হেডকোয়ার্টার্সের সামনে থেকে লাইভ খবর সম্প্রচার করছিলেন আল জাজিরার সাংবাদিক। ঠিক তখনই ইসরায়েলের হামলা, বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। সোয়েদায় উত্তেজনার মধ্যেই সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের জোরদার হামলা। টার্গেট দামেস্কের একাধিক স্পর্শকাতর এলাকা। বিমান হামলার শিকার সামরিক হেডকোয়ার্টার্স, প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন। বিবৃতি দিয়ে অভিযানের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF। সোয়েদা সহ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আরও কয়েকটি এলাকায়ও চালিয়েছে হামলা। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বুধবার সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শন করেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। সিরিয়া অংশেও ঢুকে পড়তে দেখা গেছে ইসরায়েলের সামরিক বহর। একই দিন সিরীয় সরকারের সাথে সমঝোতার ঘোষণা দেন দ্রুজ নেতা শেখ ইউসুফ জারবৌ। সোয়েদা থেকে সেনা সরিয়ে নিতেও দেখা যায় সরকারি বাহিনীকে। দ্রুজ, বেদুইন ও সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে বিবদমান পক্ষগুলো, এমন দাবি করে যুক্তরাষ্ট্রও। সোয়েদায় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর পরস্পরের বিরুদ্ধে অপহরণের অভিযোগের জেরে শুরু হওয়া সংঘাতে পরবর্তীতে জড়িয়ে পড়ে সরকারি বাহিনী। অঞ্চলটিতে ৫ দিনের সংঘাতে এ পর্যন্ত ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সিরিয়া, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েল সংখ্যালঘু সম্প্রদায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় বলে অভিযোগ করেছেন তিনি। তবে কোনো ষড়যন্ত্রই সিরিয়ায় বিভক্তি তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘাতের ৬ দিনের মাথায় প্রথমবার ক্যামেরার সামনে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আহমেদ শারা সিরিয়ার বর্তমান অস্থিতিশীল অবস্থার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেন। বলেন, ষড়যন্ত্র করে দেশে বিভক্তি তৈরির পায়তারা করছে তেল আবিব। যুদ্ধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে উস্কে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা। বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার স্থিতি ও সংহতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে ইসরায়েল। আবারও আমাদের পবিত্র ভূমিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা। জাতীয় ঐক্যকে ভেঙে ফেলতে চায়, যাতে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করতে না পারি। অভ্যন্তরীণ সংঘাতের জেরে দ্রুজ সম্প্রদায়কে হাতিয়ার হিসাবে ব্যবহার হতে দিবেন না বলে জোর গলায় বলেন প্রেসিডেন্ট আহমেদ শারা। যুদ্ধে জড়ানোর চেয়ে সিরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। দ্রুজ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছি, আপনারা সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। এই ভূমি কখনো বিভাজনের ক্ষেত্র হবে না। আপনাদের অধিকার ও স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা সবাই এক ভূখণ্ডের অংশীদার। কোনো বহিঃশক্তিকে সিরিয়ার এই সৌন্দর্য ও বৈচিত্র্যকে নষ্ট করতে দিব না।
সংঘাতের কেন্দ্র সোয়েইদাতে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আহমেদ আল শারা। বাশার আল আসাদের পতনের মাধ্যমে দীর্ঘদিনের গৃহযুদ্ধ শেষে দেশে নতুন কোনো যুদ্ধের বিপক্ষে তিনি। সোয়েদা অঞ্চলে স্থানীয় ও দ্রুজ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সিরিয়াকে নতুন আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। তা না হলে পূর্বে সরকারের রেখে যাওয়া জঞ্জাল সাফ করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। সিরিয়ায় গেল ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর দ্রুজ ও বেদুইনের এই রক্তক্ষয়ী সংঘাতই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়া জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এবার তাদের সাথে যোগ দিতে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে গোলান মালভূমিতে বসবাসরত দ্রুজরাও। দাবি নিজ সম্প্রদায়ের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ তাদের। সিরিয়ায় বসবাসরত দ্রুজদের রক্ষা করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বানও জানায় তারা। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি সীমান্তে শত শত মানুষের ভিড়। তাদের দাবি, সিরিয়ায় বসবাসরত নিজ সম্প্রদায় ইসমাইলি শিয়া দ্রুজদের পাশে দাঁড়াতেই এখানে এসেছে তারা। বুধবার নিজ সম্প্রদায়ের প্রতি সংহতির অজুহাতে গোলান হাইটস এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন গ্রামের বহু দ্রুজ সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করে। ইসরায়েলি সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে তারা কাঁটাতার ভেঙে এগিয়ে যায়, যা স্পষ্টতই নিরাপত্তা বিধির লঙ্ঘন। গোলান হাইটসে বসবাসরত এই সম্প্রদায়ের অনেকের স্বজনরা এখন সিরিয়ায়। সীমান্তে এসে তারা দাবি করে বিনা কারণে টার্গেট করা হচ্ছে তাদের সম্প্রদায়কে। ইসরায়েল সরকারের কাছে নিরাপত্তাও দাবি করে তারা। আমি ভালো নেই। আমার পরিবার সিরিয়ায় ছিল। গতকাল পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। এটা খুব অন্যায়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কাউকে কষ্ট দেইনি। আশা করি শান্তি ফিরে আসবে, সমস্যাগুলোর সমাধান হবে। আমার স্ত্রী চাচারা এখনো সিরিয়ায়। ঘর থেকে বের করে লুটপাট করে ঘরে আগুন দিয়েছে। আমি কিছুই করতে পারছি না। এটা খুব কষ্টের। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ার ভূখণ্ডে বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সুয়েইদায় চলমান সহিংসতার জেরেও হামলা চালানো হয়েছে সেখানে। এবার সেই সংঘাতেই সরাসরি অংশ নিতে উগ্রপন্থী এসব দ্রুজ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে সিরিয়ায়, যা পরিস্থিতিকে করে তুলছে আরও ঘোলাটে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। গাজায় বিরতিহীনভাবে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নৃশংস হামলা একদিনে আরও অন্তত 93 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে 30 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিরা প্রবেশের পর চত্বরের গেট আটকে দেওয়া হয়। টিয়ার গ্যাস, পিপার স্প্রে ছোড়ে নিরাপত্তা বাহিনী। তৈরি হয় হুড়োহুড়ি। বিশৃঙ্খল পরিস্থিতি। দম বন্ধ হয়ে 21 জন মারা যায়। পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ত্রাণকেন্দ্রে অস্থিরতার জন্য হামাসকে দায়ী করে তেল আবিব, যা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। উপত্যকায় গত 6 সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে প্রায় 900 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর গাজায় 21 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি 58,000 ছাড়িয়েছে। ইরাকে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 69 জন প্রাণ হারিয়েছেন, অনেকেই নিখোঁজ। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের কুচ শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওয়াসিদ প্রদেশের গভর্নর জানিয়েছেন 59 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে, তবে একজনের শরীর এতটাই দগ্ধ হয়ে গেছে যে ডিএনএ টেস্ট করাতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 5তলা একটি ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। প্রাথমিক তদন্তে বলা হয়েছে প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত। আর অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে গভর্নর জানিয়েছেন 48 ঘন্টার মধ্যেই তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। ভবনের মালিক এবং মলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চালু হওয়ার মাত্র 5 দিনের মাথায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো শপিং মলটি। একটা বিরতিতে যাচ্ছি, যেমন আইডেসকে এক্ষুনি ফিরছি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার এক ভাষণে বলেছেন, যে কোনো নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত। ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের দেয়া জবাবের চেয়েও বেশি সক্ষমতা রয়েছে তেহরানের, এমন দাবিও করেন খামেনি। বলেন, ইরান কখনো শত্রুর সামনে দুর্বল নয়, কারণ সামরিক সহ প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা তেহরানের রয়েছে। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার প্রশংসা করে তিনি বলেন, আমেরিকার স্পর্শকাতর স্থানে অভিযান তেহরানের সক্ষমতার একটি নমুনা মাত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তির জন্য চাপ দিচ্ছে ইরানকে, তবে শর্তে রাজি না হলে কোনো চুক্তি নয় বলে অনড় অবস্থানে তেহরান।
যুক্তরাষ্ট্র ও তার বাধা কুকুর ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত। একটি জাতি, একটি দেশ, একটি সামরিক বাহিনীর এই আত্মবিশ্বাস রয়েছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইহুদি রাজ্যটি একটি ক্যান্সার এবং আমেরিকা তার অপরাধের সহযোগী, কিন্তু আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং সংঘাত চাইও না। তবে শত্রুপক্ষ আঘাত করলে জবাব বিধ্বংসী হবে, সে বিষয়ে যেন সবাই অবগত থাকে। 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদু প্রয়োগ করেছিল ইসরায়েল, এমন অভিযোগ ঘিরে ব্যাপক তোলপাড় চলছে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ইরানের এক সাংবাদিক দাবি করেন যুদ্ধে অশরীরী শক্তি ব্যবহার করেছে ইসরায়েল। তেহরানের রাস্তায় ইহুদি ভাষায় লেখা বিভিন্ন মন্ত্র সম্বলিত তাবিজ পাবার দাবিও করেছেন ওই সাংবাদিক। যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয়, কিন্তু অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহারের কথা কি কেউ শুনেছে? সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের এমন অভিযোগ তোলে ইরান। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভানের সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি এই দাবি করেন। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে আব্দুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে। ইহুদি সম্প্রদায়ে ব্যবহৃত প্রতীক সহ বিভিন্ন তাবিজও পাওয়া গেছে, যেগুলো জাদু টোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবিদার। তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক। এদিকে আব্দুল্লাহ গাঞ্জির এমন দাবি রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ। ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করে ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ কাতবান। এর আগে গাজায় আগ্রাসন চালানোর শুরুতেই ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। 2022 সালে যুক্তরাজ্যের এক কর্মকর্তা ভুল করে ফাঁস করেছিলেন প্রায় 19,000 আফগান নাগরিকের গোপন ব্যক্তিগত তথ্য। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার পর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর জন্য আবেদন করেছিলেন তারা। ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ায় এখন হুমকির মুখে এসব মানুষের জীবন। 2022 সাল, প্রায় 19,000 আফগান নাগরিকের গোপন তথ্য মেইলের মাধ্যমে ভুল জায়গায় পাঠিয়ে দেন এক ব্রিটিশ কর্মকর্তা। ফাঁস হয়ে যায় তাদের নাম, যোগাযোগের ঠিকানা ও পারিবারিক তথ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এমন তথ্য প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তৎকালীন প্রতিরক্ষা সচিব বেন ওয়েলসের চালু করা আফগান পুনর্বাসন ও সহায়তা কর্মসূচি শুরুর 10 মাস পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি মারাত্মক ভুল করেন। তিনি ভেবেছিলেন মাত্র 150 আবেদনকারীর নাম পাঠাচ্ছেন, কিন্তু আসলে তিনি একটি স্প্রেডশিট ইমেইল করেন। সেখানে প্রায় 19,000 আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিল। এসব ব্যক্তির বেশিরভাগই 2019 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছিল। নিরাপত্তার আশায় এই আবেদন করলেও তথ্য ফাঁসের ফলে উল্টো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যান তারা। প্রথমে তথ্য গোপন রাখা হলেও সেই ফাঁস হওয়া কিছু তথ্য ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু করা হয় একটি নতুন পুনর্বাসন প্রকল্প, যার আওতায় এ পর্যন্ত যুক্তরাজ্যে পৌঁছেছেন 4,500 আফগান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা, ফাঁস হওয়া তালিকায় থাকা 600 আফগান সেনা এবং তাদের পরিবারের 1800 সদস্য এখনও রয়ে গেছে আফগানিস্তানে, আর ব্যাপক হুমকির মুখে তাদের জীবন। এমনটি জানিয়েছেন এক ব্রিটিশ আইনজীবী। এই তালিকায় থাকা মানুষদের স্পষ্টভাবে শত্রু মনে করছে তালেবান। তারা ঘোষণা দিয়েছে যে এই তালিকায় যারাই আছে তাদের দেশ ছাড়তে দেয়া হবে না। তাদের সক্রিয়ভাবে খুঁজে বের করার চেষ্টা করছে তালেবান। ফলে এসব মানুষের জীবন এখন বিরাট হুমকির মুখে। তৎকালীন সরকার একটি নির্দেশনা জারি করে লোকচক্ষুর আড়াল করতে চেয়েছিল বিষয়টিকে, তাই এতদিন গোপন রাখা হয়েছিল এ তথ্য। তবে মঙ্গলবার হাইকোর্টের এক বিচারক এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশ দিলে প্রকাশ্যে আসে পুরো ঘটনা।
রেজবানা সাইমা, যমুনা নিউজ। গ্রিসে বাতিল করা হলো অভিবাসীদের বৈধতার আইন। আগে দেশটিতে 7 বছর অবস্থান করলেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া যেত। তবে সম্প্রতি অবৈধ পথে প্রবেশের হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অভিবাসীদের রেসিডেন্সিয়াল পারমিট কার্ড বাতিলের বিল ওঠে পার্লামেন্টে, যা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের পরও স্বদেশে ফিরতে না চাইলে কারাদণ্ড ভোগ করতে হবে, মোটা অর্থের জরিমানা গুনতে হবে। নিন্দা সমালোচনা উপেক্ষা করে গ্রিসের পার্লামেন্টে নেওয়া হলো বসবাসরত অভিবাসীদের রেসিডেন্সিয়াল পারমিট বাতিলের সিদ্ধান্ত। বিরোধী দলের ৭৪টি ভোটের বিপরীতে ক্ষমতাসীন দলের ১৭৭টি হ্যাঁ ভোট পেয়ে পাশ হয় বিল। গ্রিসে অভিবাসীরা টানা 7 বছর অবস্থান করলে তাদের বৈধ হিসেবে গণ্য করা হতো, মিলত দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি বা রেসিডেন্সিয়াল পারমিট কার্ড। অভিবাসীদের বৈধতা বাতিলের নতুন বিল ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল পার্লামেন্ট। অবৈধ পথে হাজার হাজার অভিবাসী প্রবেশ করায় তাদের বিরুদ্ধে দেশের পরিবেশ নষ্ট করার অভিযোগ তোলেন গ্রিসের অভিবাসন মন্ত্রী। দেশের জন্য প্রয়োজনীয় ও ভারসাম্যপূর্ণ একটি বিল এটি। ইউরোপীয় কমিশনও চিন্তিত গ্রিসের অভিবাসন ইস্যুতে। এর আগে স্পেনও অভিবাসীদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নতুন বিলে বলা হয়, আশ্রয় আবেদন প্রত্যাখ্যান সত্ত্বেও যারা স্বদেশে ফিরতে অস্বীকৃতি জানাবে, প্যারোল ছাড়া 3 বছরের কারাদণ্ড দেয়া হবে তাদের। জমা দিতে হবে 10,000 ইউরো জরিমানাও। 7 বছর অবস্থানের নথিপত্র দিয়ে যারা রেসিডেন্সিয়াল পারমিট কার্ড পেয়েছেন তাদের বৈধতাও বাতিল করা হবে। পার্লামেন্টে পাশ হওয়া নতুন বিলকে মানবতা বিরোধী ও বর্ণ বৈষম্যমূলক ট্যাগ দিয়েছে বিরোধী দল। আপনারা যা করছেন এতে একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে। কিছু অভিবাসী কোনো আইনের আওতাতেই পড়ছে না, তারা আটকা পড়বে এবং দেশ ছাড়তে পারবে না। এমন পদক্ষেপে হতাশা ও আতঙ্ক ছড়িয়েছে গ্রিসে অবস্থানরত বাংলাদেশি সহ অন্যান্য দেশের অভিবাসীদের মাঝে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর গ্রিসের ক্রিট ও গাফদোস দ্বীপ রুট ব্যবহার করে অবৈধভাবে অভিবাসী প্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 4 গুণ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।